আসমানদেরকে আবার গালাগালি করে, আবার এরা গেলে আবার জুতা পিটা করতে চায়। এই যে চলছে কামড়া কামড়ি মারামারি রাষ্ট্র ক্ষমতাটা নিয়ে, আজকে সেনাবাহিনী আমাদেরকে সেই শিক্ষা দিতে হয় যে আপনারা যদি দলাদলি মারামারি বিভেদ করেন তাহলে এই দেশের যে অবস্থা হবে, স্বাধীনতার সার্বভৌমত্বের, আমাকে কিন্তু পরে দোষারোপ করবেন না। আমি তাকে অসংখ্য অভিনন্দন জানাই। আমি জানি না তার ভাগ্যে কি আছে, আমি আবারও বলি আমি জানি না তার ভাগ্যে কি আছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির ছিল ভ্যানগার্ড। ইসলামী ছাত্র শিবির যে আন্দোলনের ভ্যানগার্ড, আল্লাহর দোয়াই লাগে, আল্লাহর কসম লাগে, আমি যদি 5ই আগস্টের পরে বুঝতাম একজনের সমর্থন অন্তত 5ই আগস্টে কম। ছেলে খেলা চলছে একটা দেশকে নিয়ে। 26 বছরের একটা ছেলেকে বলা হয় সে হবে বাংলার প্রধানমন্ত্রী। যারা যদি ইউনূস সাহেব পুলিশ না দেয়, নিজের বাড়িতে দেখতে পারবে না মাকে দেখার জন্য পুলিশ ছাড়া। আমি তো চ্যালেঞ্জ করলাম, নিজের বাড়িতে যেতে পারবে না। আর আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। জামাত আমি কথাটা যে বলছে, উনি উনার কথাটা বলতে পারে, কিন্তু আওয়ামী লীগ উনি যত ভোট পাবে একদম ফ্রি। সেই যে আলোকিত নেতৃত্ব, এটা তো বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। আলোকিত নেতৃত্ব নাই বলেই আজকে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। কাজে আজকে সেনা প্রধানকে আমাদের সেই আলোকিত পথ দেখাইতে, যে কথাটা একজন মূল রাজনৈতিক নেতার, আলোকিত নেতার বলার কথা ছিল যে দেশ এই পথে চলবে, এবং আমরা যেটা সবাই একসাথে মেনে নেওয়ার কথা ছিল। আজকে সেনাবাহিনী আমাদেরকে সেই শিক্ষা দিতে হয় যে আপনারা যদি দলাদলি মারামারি বিভেদ করেন তাহলে এই দেশের যে অবস্থা হবে, স্বাধীনতার সার্বভৌমত্বের, আমাকে কিন্তু পরে দোষারোপ করবেন না। আমি তাকে অসংখ্য অভিনন্দন জানাই। আমি জানি না তার ভাগ্যে কি আছে, আমি আবারও বলি আমি জানি না তার ভাগ্যে কি আছে, কিন্তু তার একদম তার যে রোলটা গত 7 মাস যাবত সেনাবাহিনী প্রধানের রোলটা আমার কাছে মনে হয়েছে যে একটা জাতিকে বাঁচানোর জন্য একজন দায়িত্বশীল মানুষের যে ভূমিকা থাকা উচিত, সেই ভূমিকাটা উনি গত 7 মাস যাবত পালন করতেছেন। কিন্তু আমরা যারা ক্ষমতা পাইয়া মনে করছি হামকি হনুরে, আমরা অবশ্য ক্ষমতা পাই না, হামকি হনুরে যারা মনে করছি, এই দেশটা তো প্র্যাকটিক্যালি চালাইতেছে জামাত ইসলাম। ছাত্র আন্দোলন নেতারা আছে, এরা আবার আসমানদেরকে আবার গালাগালি করে, আবার এরা গেলে আবার জুতা পিটা করতে চায়। এই যে চলছে কামড়া কামড়ি মারামারি রাষ্ট্র ক্ষমতাটা নিয়ে, এর জন্য আজকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে একটা জাতি চলে যাচ্ছে। 3-4 জেনারেশনে যে আপনি বলেন যে বিশ্ববিদ্যালয়কে ঘেরাও করে রাখছে সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের জন্য, এই যে পুলিশের অস্ত্র, অন্যান্য অস্ত্র, এগুলো গেল কোথায়? এবং যে অস্ত্রের শক্তিতে আজকে শত শত, আমার ধারণা শত শত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জেলখানা থেকে। আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই, এবং তারা যে ধরনের কথা বলে, যে ধরনের কর্মকাণ্ড করে, এইগুলা টলারেট করার মতো না। স্বাধীন বাংলাদেশে তো এটা হওয়ার কথা ছিল। তাই আমি মনে করি যে এইটার খুব জরুরি অবসান হওয়া দরকার, জরুরি অবসান। এটাকে খুব ক্লিয়ারলি আমি জরুরি অবসান দরকার। কোন পথে হবে? আমি মনে করছি সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে সেই পথটাই হলো একমাত্র পথ, যে পথে এইসব একটা দেশকে ধ্বংস করার জন্য, একটা দেশকে শেষ করার জন্য যে পদক্ষেপ 5ই আগস্টের পরে হচ্ছে ইউনূস সাহেবের নেতৃত্বে, এর বিরুদ্ধে সেনাবাহিনীর পদক্ষেপ সঠিক আছে, এটা আমি মনে করি। দেখুন সঠিক আছে কথাটা আমরা বলছি আজকে এসে, কারণ সেনাবাহিনী শক্ত অবস্থান নিয়েছে। আমরা দেখেছি যে সেনাবাহিনী সিপিবির কার্যালয়ে দখলের যে হুমকি ছিল, মবরা যে দখলের হুমকি দিয়েছিল, ওইটাও কিন্তু সেনাবাহিনী প্রতিহত করেছে। তার মানে সেনাবাহিনী চাইলে তারা পারে। তাহলে 32 নম্বর ভাঙল কি করে? তাহলে 5ই আগস্ট সেনাবাহিনী নির্বিকার দাঁড়িয়েছিল কিভাবে গণভবন থেকে শুরু করে পুরো ঢাকা শহরে এরকম লুটতারাজ হলো? তারা তো অলরেডি তখন মোতায়েন করা ছিল, কেন তারা তখন সক্রিয় হয়নি? উপলব্ধির মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় ইনস্ট্যান্ট অনেক ব্যাপার বুঝতে নাও পারে, যে ঘটনা কি আমি নিজেই বুঝি নাই। তো আমি ফজলুর রহমান আমার 61 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি নাই যে 5ই আগস্টের যে পরিবর্তনটা হইলো, এটা পরবর্তী সময় কি পরিবর্তন হইলো, আমি কোনটার পক্ষে দাঁড়াইলাম।
আমার কথাটা খুব বুঝার চেষ্টা, অনেকেই বুঝে নাই, কারণ এই ছেলেরা মানুষকে এত প্রতারিত করছে যে গান বাজেছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল, তীর হারাই ঢেউর সাগর পাড়ি দিব, পিছনে আবার দেখা গেছে বঙ্গবন্ধুর ভাষণও বাজাইছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম। মানুষ তো অনেক বেশি বিভ্রান্ত হচ্ছে। এই যে বিভ্রান্তিটা সবাই ধরতে পারবে এটা আমি বিশ্বাস, আমি নিজে যেহেতু বিভ্রান্ত হচ্ছি, যে আমার কাছে মনে হয়েছে মীর কাসিম, আপনাকে আবারও বলি, আপনি সমন্বয়কারী, আপনি অনেক বেশি বুঝেন, মীর কাসিমের ভূমিকাটা আপনি একবার দেখে নিয়ে ইতিহাসের পাতায়। শেষ পর্যন্ত কিন্তু মীর কাসিম যুদ্ধ করিয়া, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করিয়া পরে দিল্লির রাস্তায় পড়ে মারা গেছে না, দেশপ্রেমের পরিচয় দিয়ে। কাজে একজন এক সময় হয়তো একটা ভুল হয়ে যেতে বা একটা হইতে পারে, কিন্তু আমার ধারণা আমরা সবাই আমরা বুঝতেই পারি নাই যে ইসলামী ছাত্র শিবির ছিল এই আন্দোলনের ভ্যানগার্ড। এরা পরে বলতেছে যে ইসলামী ছাত্র শিবির ছিল ভ্যানগার্ড। ইসলামী ছাত্র শিবির যে আন্দোলনের ভ্যানগার্ড, আল্লাহর দোয়াই লাগে, আল্লাহর কসম লাগে, আমি যদি 5ই আগস্টের পরে বুঝতাম একজনের সমর্থন অন্তত 5ই আগস্টে কম হইত। কিন্তু এটা তো এরা যেভাবে জিনিসটাকে, যেমন তারা প্রথম শুরু করছে কি নিয়ে, কোটা বিরোধী আন্দোলন, একটা নির্দোষ আন্দোলন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, এই আন্দোলনের দিকে নিয়ে গেছে। অনেকেই মনেই করতে পারে না যে হ্যাঁ শেখ হাসিনা তো যাওয়াই উচিত, কারণ শেখ হাসিনা তো 14 সনে আমাদের গণতান্ত্রিক অধিকার দেয় নাই, আমরা ভোট দিতে পারি নাই, 18 সনে আমরা ভোট দিতে পারি নাই, 24 সন নিশিরাইতের ইলেকশন হইলো, আর 24 সনে আমি আর দামির ইলেকশন হইলো, আমরা আমাদের সন্তানেরা কোটি কোটি মানুষ ভোট থেকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত আছে, আপাতত শেখ হাসিনাটা। এই কথাটার উপরে কিন্তু ঘটনাটা ঘটে, কিন্তু এর পিছনে যে কি আছে, এর পিছনে যে জামাতের আমির একদম এইরকম গলা ফুলাইয়া কথা বলবে এই দেশে, এটা আমার চিন্তার মধ্যেই আসে নাই। আমি যদি বুঝতাম যে শেখ হাসিনা চলে গেলে পরে জামাত ইসলামের আমির হবে 1 নম্বর নেতা বাংলাদেশে, আমি 100 বার চিন্তা করতাম এই আন্দোলনে আমি যাব। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করি, একদম বুঝতে পারছি, কিন্তু আজকে আমরা আমি 5ই আগস্টে যেদিন প্রধান সেনাপতি বিএনপির খালেদা জিয়ার নাম বললো না, তারেক রহমানের নাম বললো না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বললো না, প্রথম নামটা যেদিন 5ই আগস্টে বললো আমার পাশে আছে জামাতের আমির অমুক, তখনই আমার বোঝা হয়েছে যে পলাশী যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গেছে। তখন থেকে আমার মনে হয়েছে যে পলাশী যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গেছে, আমার কাছে এইটা মনে হয়। যা হোক, এখনো সময় আছে, এই দেশে একটা ইলেকশন হওয়া দরকার খুব দ্রুত, এবং এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ইলেকশন হবে, এবং ইউনূস সাহেবরা এটা চায়ে চায়ে দেখবে ফেয়ার ইলেকশন। সেই ফেয়ার ইলেকশনের মাধ্যমে যে দল, এবং সেইখানে সমস্ত রাজনৈতিক দলের সুযোগ থাকা উচিত যাতে তারা অংশগ্রহণ করতে পারে। যদিও আমি মনে করি আগামী অনেক দিন আওয়ামী লীগ সঠিকভাবে এইসব ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না, মানুষ নিজেই তাদেরকে ভাই। আমরা যদি একটু দেখি যে ধরেন বর্তমান বিশ্বে, সারা বিশ্বটা দেখেন, ইজিপ্টের না টার্কির এরদোয়ান তিনি পলাতক, পালিয়ে গেছেন। সুদানের প্রাসাদ দখল করেছে সেনাবাহিনী। সারা পৃথিবীতে কিন্তু একটা ভিন্ন অবস্থা। তো সেনাপ্রধান যখন আমাদেরকে এই হুঁশিয়ারিটি দিয়েছিলেন যে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, সেই বার্তাটি আমাদের প্রধান উপদেষ্টা কিভাবে গ্রহণ করেছিলেন, তার আচার আচরণ কথা বার্তায় কোনো কিছুতে কি আমরা এর প্রভাব দেখতে পেয়েছি কিনা? আমি বলবো পাইনি। আপনি পেয়েছেন কিনা প্রশ্ন রাখলাম। সেই সঙ্গে যদি না পাই, যেহেতু আমি পাইনি, তাহলে কি প্রধান উপদেষ্টা চান বহির শক্তি আমাদের দেশকে আক্রমণ করুক? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধান উপদেষ্টা কিছুতেই ক্ষমতা ছাড়তে চান। এত মজা পাইছেন, ওনার সমস্ত কেসগুলো উইথড্র হয়ে গেছে। এত মজা পাইছেন, ওনার 600 কোটি টাকার ট্যাক্স 29
সন পর্যন্ত মাফ হয়ে গেছে, উনার সমস্ত মাফ হয়ে গেছে, মানে এটারে কি বলে জিনিসপত্র জানবে, এটারে কি বলে টুলস মাফ হয়ে গেছে। উনার এত মজা, উনি যা বলে তাই হচ্ছে। উনি যখন 14 মাসে পেয়েছেন বিদেশে কর্মী পাঠানোর কি বলে সংস্থান, একটা অফিসের উনার লাভ এবং উনার লোভের লাভ উনি বাকি রাখে নাই। উনার ব্যক্তিগত যা চাওয়া পাওয়া এইটা উনি গত 7 মাসে পূরণ করে নিছে। আমি এক কথাই আপনাকে বলে দিলাম, কাজে উনি ক্ষমতা থেকে যেতে চান না, কারণ ক্ষমতা থেকে গেলে উনাকে হিসাব দিতে হবে। সেই হিসাবটা না দেওয়ার জন্য উনি সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য, সেনাবাহিনীর কথাকে মোকাবেলা করার জন্য উনি নিয়ে আসলেন কাকে? জাতিসংঘের মহাসচিব। মানুষকে দেখাইতে চাইলেন, আরে বেটা সেনাবাহিনী কিছু না, দেখ জাতিসংঘের মহাসচিব আমার পিছনে পিছনে ঘুরে আমার সঙ্গে। উনি আবার একা একা নিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিবকে ইফতার করার জন্য। উনি কত, আমি ওনাকে বলবো না, মানুষ মনে করে উনি কত ছোট মনের। উনি ইচ্ছা করলে তো 10টা দলের প্রেসিডেন্ট সেক্রেটারি মুরব্বীদেরকে নিয়ে যেতে পারতেন, নেতাদেরকে, কিন্তু 1 লাখ লোকের সঙ্গে ইফতার করলেন উনি একা আর জাতিসংঘের মহাসচিব। এবং জাতিসংঘের মহাসচিব কথায় বার্তায় আচরণে এবং বিরোধী দলের সাথে যেসব কথা বলে গেলেন, অনেক কুয়াশাযুক্ত কথা, যে কথায় বোঝা যায় না ইউনূস সাহেব ঠিক আছে, সংস্কারই ঠিক আছে, আপনারা তাকে ডিস্টার্ব করে না, ওইটা কাভার করার জন্য কিন্তু জাতিসংঘের সচিবকে আছে। অর্থাৎ ইউনূস সাহেব শেষ চেষ্টা করতেছে সেনাবাহিনী না, কোনো কারণেই সেনাবাহিনী সহ সমস্ত জনগণ যদি চায় তার বাইরে গিয়েও জাতীয় এবং জাতিকভাবে কোন পলিসির মাধ্যমে উনি রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন থাকতে। এ হলো ব্যাপারটা, যে কারণে আমি প্রতিদিন কথাটা বলতেছি, যে কারণে বাংলাদেশে এখন সব গন্ডগোলের সৃষ্টি হলো। ইউনূস সাহেব এই দেশে বিনা কারণে অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত। উনি আজকেই খালি এই রাত্রে 12টার সময় বলে যে আমি নির্দিষ্টভাবে বললাম আগস্ট মাসে ইলেকশন হবে এবং এই তার রোড ম্যাপ। কালকে আমি নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করতেছি আপনারা রোড ম্যাপ ঘোষণা করেন, কালকে এই পরশুদিন থেকেই দেশ ঠান্ডা হয়ে যাবে। কিন্তু উনি এটা করবেন, উনি ওই সন্ত্রাসী জঙ্গিবাদী চেতনাকে বাস্তবায়িত করার জন্য এবং বাংলাদেশের যে মূল সৃষ্টি, বাংলাদেশের যে জন্মের বেদনা এবং জন্মকে অস্বীকার করার জন্য যতগুলো কনস্পিরেসি ষড়যন্ত্র করা দরকার, এই ষড়যন্ত্রগুলো এখানে বসে বসে করবে। খুবই খারাপ লাগে এগুলা চিন্তা করতে, যে আজকে বাংলাদেশে বসে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে শুনতে হয় যে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল কিনা, মুক্তিযুদ্ধ স্বাধীনতা থাকবে নাকি এই দেশ আফগানিস্তান হবে, এই দেশ তালেবান হবে, এই দেশ আল কায়দা হবে, এই দেশ হিজবুত তাহরির হবে। এই জিনিসটা আমার বারে বেড়ে তো আমার কল্পনার মধ্যে আসে, অথবা এই দেশ ধর্ম ব্যবসায়ীদের হবে, এটা আমার চিন্তার মধ্যে আসে। ভাই এরা বলে কি এখন যে এই যে আমেরিকার পক্ষ থেকে তুলসী গাবার্ড যে বলেছে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিপীড়িত হচ্ছে, এখানে তারা জঙ্গিরা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়, এটি নাকি মিথ্যা, অসত্য, বানোয়াট। আমরা তো তাদের উপস্থিতি সব জায়গায় বাংলাদেশে দেখতে পাচ্ছি। অবৈধ সব সংগঠনগুলো তারা প্রকাশ্য মিছিল মিটিং করছে। এমনকি এই যে উপদেষ্টারা, বিশেষ করে মাহফুজ আলম, তাকে বলা হয় যে সে হচ্ছে গিয়ে আপনার হিজবুত তাহরির নেতা, বাকি সবাই হিজবুত তাহরির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এই অভিযোগ তো অনেক দিনের, তবু তারা এই মিথ্যা বানোয়াট বলে অস্বীকার করছে। আপনি দেখেন, যাই আপনি সামনে তুলে নিয়ে আসবেন এরা বলবে এটি মিথ্যা, তাদের মন মতো না হলে ওইটাই মিথ্যা বানোয়াট। হ্যাঁ, আপনি দেখেন সেদিন এই যে নায়ক অনন্ত জলিল যে কথাগুলি বলেছেন যে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের খুব খারাপ অবস্থা, প্রেস সেক্রেটারি দেখলাম তিনি বলছেন অনন্ত জলিল মিথ্যা বানোয়াট কথা বলছেন। আপনি যে বিষয়টি নিয়ে আসবেন মিথ্যা বানোয়াট, মানে অনন্ত জলিল থেকে শুরু করে আপনি আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান তুলসী গাবার্ড পর্যন্ত মিথ্যা বানোয়াট কথা বলছে আপনাদের বিরুদ্ধে। তারা কোন জগতে বসবাস করছে এবং তারা কি তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে? বাংলাদেশকে কি তারা জঙ্গি রাষ্ট্র বানাতে পারবে? যে অবস্থায় তারা মুখোমুখি দাঁড় করাচ্ছে, আমি তো রক্তপাত ছাড়া আর কিছু দেখতে পাই না। আপনি কি দেখতে পান? আপনাকে আমি বলি,
তারা যেটা অস্বীকার করুক, তাদের ব্যানার গুলোতে কি লেখা থাকে? এটা তো স্পষ্ট, দিবালুকের মতো স্পষ্ট। তারা যে ব্যানারটা নিয়ে মিছিল করে, এই ব্যানারে কি লেখা থাকে? তারা যে পতাকাটা নিয়ে মিছিল করে, পতাকাটাতে কি লেখা থাকে? আমরা তো, আমাদের জ্ঞান কম, কিন্তু এ তো কম না যে এই পতাকায় কি লেখা থাকে, এটা কার পতাকা।